শিরোনাম বাংলায় তিনটি অংশ: প্রজাতি গঠন, প্রজাতি উদ্ভাবনে জিন মিউটেশন ও ক্রোমোজোমাল অ্যাবারেশনের ভূমিকা, বিবর্তনের ধরন। লেকচার 12। আগের মতোই সহায়ক গ্রন্থাবলী। প্রথমে প্রজাতি গঠন বা স্পেসিয়েশন নিয়ে আমরা আলোচনা করব। প্রজাতি গঠন বা স্পেসিয়েশন হচ্ছে পুরাতন কোন প্রজাতি হতে দুই বা ততোধিক প্রজাতি সৃষ্টির প্রক্রিয়াকে প্রজাতি গঠন বা স্পেসিয়েশন বলে। যেমন আমরা এখানে একটা স্লাইড দেখিয়েছি, কাছাকাছি দুটি স্পেসিস একই অরিজিন থেকে উৎপত্তি লাভ করেছে, দুটি আলাদা আলাদা প্রজাতিতে পরিণত হয়েছে। দিস ইজ কল্ড স্পেসিয়েশন। Speciation is how a new kind of plant or animal species is created. Speciation occurs when a group within a species separates from other members of its species and develops its own unique characters. অর্থাৎ তার পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে এবং ইউনিক ক্যারেক্টার্স অর্থাৎ নিজস্ব কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য সে অর্জন করে। এরকম প্রক্রিয়াটাকে আমরা বলবো স্পেসিয়েশন বা প্রজাতি গঠন। পুরাতন কোন প্রজাতি হতে দুই বা ততোধিক প্রজাতির সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা বলবো স্পেসিয়েশন বা প্রজাতি গঠন। প্রজাতি গঠন কথাটি প্রথম যিনি কয়েন করেন, অর্থাৎ প্রথম যিনি প্রবর্তন করেন, সামনে নিয়ে আসেন, তিনি ওরাটার ফুলার কুক জুনিয়র। ইনি একজন আমেরিকান বোটানিস্ট, এন্টোমোলজিস্ট অ্যান্ড অ্যাগ্রোনমিস্ট, known for coining the term speciation in 1906 for cladogenesis, the process by which new species arise from existing ones. তবে তারও আগে 1859 খ্রিস্টাব্দে চার্লস রবার্ট ডারউইন তার বিখ্যাত গ্রন্থ অন দি অরিজিন অফ স্পেসিস গ্রন্থে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে স্পেসিয়েশন বা প্রজাতি গঠনের কথাটি উল্লেখ করেন। তবে তিনি এটি নিয়ে আসেন প্রবলেমেটিক, অর্থাৎ সমস্যার ভিতর দিয়ে এই বিষয়টিকে এভাবে তিনি সবার সম্মুখে নিয়ে আসেন। তো যাই হোক, প্রজাতি গঠন বা স্পেসিয়েশন কথাটির অর্থ এবং তার ডেফিনেশন এবং তার কয়েনিং প্রথম যিনি করছেন এই বিষয়টি আমরা বুঝলাম। স্পেসিয়েশনের প্রকারভেদ বা টাইপস অফ স্পেসিয়েশন। থিওডোসিয়াস ডবঝানেস্কি 1937 খ্রিস্টাব্দে স্পেসিয়েশনকে দুটি ভাগে বিভক্ত করেন: অ্যালোপেট্রিক স্পেসিয়েশন এবং সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। অ্যালোপেট্রিক স্পেসিয়েশন কথাটির অর্থ অ্যালোস থেকে এসেছে। অ্যালোস গ্রিক শব্দ যার অর্থ আদার, এবং প্যাট্রিস শব্দের অর্থ হচ্ছে ফাদারল্যান্ড। অলসো রেফার টু অ্যাজ জিওগ্রাফিক স্পেসিয়েশন, ভিকারিয়ান্ট স্পেসিয়েশন অর দ্য ডাম্বেল মডেল is a mode of speciation that occurs when biological populations become geographically isolated from each other to an extent that prevents or interferes with gene flow. বাংলায় এইভাবে আমরা বলতে পারি, বিভিন্ন ভৌগোলিক অবস্থানে বা নিবাসে ভৌগোলিক অন্তরণকারী ব্যবস্থায়, অর্থাৎ ভৌগোলিকভাবে আইসোলেটেড হয়ে যাওয়া অবস্থায় প্রজাতি গঠন প্রক্রিয়াকে বলা হবে অ্যালোপেট্রিক স্পেসিয়েশন। যেটি আরো ব্যাখ্যা করলে এরকম আসে: পাহাড়, পর্বত, সাগর, নদী, মরুভূমি ইত্যাদি ভৌগোলিক অন্তরণের বা ইত্যাদি প্রাকৃতিক বাধার কারণে একই প্রজাতির পপুলেশনের মধ্যে অন্তরণ দেখা যায়। উভয় পপুলেশনের মধ্যে জিন প্রবাহ বা জেনেটিক ফ্লো বন্ধ হয়ে যাওয়ায় কালক্রমে মিউটেশন, জেনেটিক ড্রিফট ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে অন্তরিত পপুলেশন স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য বা ইউনিক ক্যারেক্টার অর্জন করে এবং পরস্পরের নিকটবর্তী হলেও যৌন মিলন সম্ভব হয় না। দ্যাট মিনস তাদের মধ্যে জেনেটিক ফ্লো আসে না, জিন বিনিময় হয় না, জিন বিনিময় প্রিভেন্টেড হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এভাবে অন্তরিত পপুলেশন ভিন্ন অ্যালোপেট্রিক স্পেসিসে পরিণত হয়। এই ধরনের প্রজাতি গঠনকে অ্যালোপেট্রিক স্পেসিয়েশন বলা হয়ে থাকে। তাহলে অ্যালোপেট্রিক কথাটির অর্থ অ্যালোস অর্থাৎ আদার, অ্যান্ড প্যাট্রিস শব্দের অর্থ হচ্ছে ফাদারল্যান্ড, অর্থাৎ ভৌগোলিক বিভিন্ন বাধার কারণে ভৌগোলিকভাবে অন্তরিত হওয়া প্রজাতি, মূল প্রজাতি থেকে ভিন্ন ভিন্ন প্রজাতির সৃষ্টি হওয়াটাকেই বলা হচ্ছে অ্যালোপেট্রিক স্পেসিয়েশন বা অ্যালোপেট্রিক প্রজাতি গঠন।
আমরা একটি এখানে স্লাইড দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পর্ক ফিশ, এটি ক্যারিবিয়ান সিতে, এবং এই পর্ক ফিশটি হচ্ছে প্যাসিফিক ওশানে বা প্রশান্ত মহাসাগরে। তো এখন থেকে 3.5 মিলিয়ন বছর আগে যখন ইসমাস অফ পানামা অর্থাৎ পানামায় যোজক এর সৃষ্টি হয়, অ্যারোস হয়, অর্থাৎ সাগর থেকে উঠে আসে, ফলে দুটি জলাশয়ের মধ্যে, দুটি সাগরের মধ্যে বাধার সৃষ্টি হয়, ফলে পর্কফিশ একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তো 3.5 মিলিয়ন বছর আগে যখন তারা বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে দুই জায়গার ক্যারিবিয়ান সির যে পর্কফিশ দেখতে পাচ্ছ তোমরা, অ্যানিসোট্রেমাস ভিরগিনিকাস, এবং প্যাসিফিক ওশানের যে পর্কফিশ সেটি হচ্ছে পানামিক পর্কফিশ, সেটির বৈজ্ঞানিক নাম অ্যানিসোট্রেমাস টিনিয়াটাস। তো এই প্রজাতি দুটি মূল প্রজাতি থেকে এভাবে যখন 3.5 মিলিয়ন বছর আগে তারা বিচ্ছিন্ন হয়ে যায় এই পানামা যোজকের কারণে, ফলে তারা ডিফারেন্ট স্পেসিসে পরিণত হয়ে যায়। দিস টাইপ অফ স্পেসিয়েশন বা প্রজাতি গঠনকে বলা হচ্ছে অ্যালোপেট্রিক স্পেসিয়েশন। আমরা এরপরে দ্বিতীয়তে যে টার্মটিতে যাব সেটি হচ্ছে সিম্প্যাট্রিক স্পেসিয়েশন বা সিম্প্যাট্রিক প্রজাতি গঠন। সিম্প্যাট্রিক কথাটির অর্থ গ্রিক সিম শব্দের অর্থ হচ্ছে টুগেদার, এবং প্যাট্রিক শব্দের অর্থ হচ্ছে হোমল্যান্ড, অর্থাৎ ইনহ্যাবিট অর ডেভেলপ অকারিং টুগেদার অ্যাটলিস্ট ইন সাম প্লেসেস, বা একই ধরনের নিবাস বসবাস করবে যদি এরকম প্রজাতি গঠন, এই প্রজাতি গঠনকে আমরা বলবো সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। যেমন আমরা দেখতে পাচ্ছি আগে একই ধরনের পপুলেশন, একটি তোমার আপেল, একই ধরনের আপেল তারা খেত, কিন্তু পরবর্তীতে তাদের এই খাওয়ার ডিফারেন্ট অবস্থা সৃষ্টি হয়। যেমন একটি গ্রিন আপেলের উপরে এই পপুলেশন, এই ইনসেক্ট ডেভেলপ করে, মানে খাওয়া শুরু করে, ফলে তারা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে ডিফারেন্ট প্রজাতি গঠনের অবস্থাটা সৃষ্টি হয়, এবং এক পর্যায়ে তাদের মধ্যে জেনেটিক ফ্লো বন্ধ হয়ে যায়, ফলে তারা দুটি আলাদা প্রজাতিতে বিভক্ত হয়ে পড়ে, আলাদা প্রজাতি গঠন করে। তো একই অঞ্চলে বসবাসরত একটি প্রজাতির অন্তর্ভুক্ত দুটি পপুলেশন বা একটি পপুলেশনের অন্তর্গত দুটি ইউনিট কেবল দূরবর্তী স্থানে ভিন্ন ইকোলজিক্যাল নিশ মনে রাখবা, নিশ হচ্ছে প্রফেশনাল প্লেস, যে জায়গা থেকে জীব খাদ্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে, সেটি হচ্ছে ইকোলজিক্যাল নিশ। আর নিবাস বা হ্যাবিটেট মানে হচ্ছে তার লিভিং প্লেস, যে জায়গায় সে বসবাস করে। দুটি ভিন্ন টার্ম, একটি হ্যাবিটেট মিনস লিভিং প্লেস, আর ইকোলজিক্যাল নিশ বা নিশ শব্দের অর্থ NICHE শব্দের অর্থ হচ্ছে প্রফেশনাল প্লেস। তো ভিন্ন ইকোলজিক্যাল নিশ বা ভিন্ন ইকোলজিক্যাল নিশে অবস্থানের কারণে তাদের মধ্যে জিন প্রবাহ বা জিনের আদান প্রদান হ্রাসপ্রাপ্ত হয়, বা হ্রাসপ্রাপ্ত হলে বা বাধাগ্রস্ত হলে এরূপ পপুলেশনকে সিম্প্যাট্রিক পপুলেশন, এবং প্রজননিক দিক থেকে অন্তরিত প্রজাতি গঠনকে সিম্প্যাট্রিক স্পেসিয়েশন বলা হয়ে থাকে। তাহলে আমরা দুটি প্রজাতি গঠন বা স্পেসিয়েশন দেখলাম, একটি হচ্ছে অ্যালোপেট্রিক স্পেসিয়েশন আর একটি হচ্ছে সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। আমরা অ্যালোপেট্রিক স্পেসিয়েশন এবং সিম্প্যাট্রিক স্পেসিয়েশনের মধ্যে পার্থক্য দেখব। এটি একটি মূল পপুলেশন, যদি তাদের মধ্যে কোন একটি জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার বা জিওগ্রাফিক্যাল বাধার সৃষ্টি হয়, তাহলে পপুলেশন দুটি আলাদা আলাদা ভাবে যে প্রজাতি গঠন করে, তখন সেই ধরনের প্রজাতি গঠনকে বলা হবে অ্যালোপেট্রিক স্পেসিয়েশন। যদি তারা একই ফাদারল্যান্ডে থাকে কিন্তু ভিন্ন ইকোলজিক্যাল নিশে থাকার কারণে তাদের মধ্যে যদি প্রজাতি গঠনের অবস্থা সৃষ্টি হয়, যদি তাদের ভিতরে জিন প্রবাহ বন্ধ হয়ে যায়, তখন এই ধরনের স্পেসিয়েশনকে বলা হবে সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। তাহলে আমরা এভাবে বলতে পারি, এক নম্বরে বিভিন্ন ভৌগোলিক অবস্থানে বা নিবাসে ভৌগোলিক অন্তরণকারী ব্যবস্থায় প্রজাতি গঠন প্রক্রিয়াকে বলা হচ্ছে অ্যালোপেট্রিক স্পেসিয়েশন, আর একই ভৌগোলিক অবস্থানে বা নিবাসে জননিক অন্তরণকারী ব্যবস্থায় প্রজাতি গঠন প্রক্রিয়াকে বলা হবে সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। ভৌগোলিক বিচ্ছিন্নতা খুবই তাৎপর্যপূর্ণ অ্যালোপেট্রিক স্পেসিয়েশনের ক্ষেত্রে, সিম্প্যাট্রিক স্পেসিয়েশনের ক্ষেত্রে তেমন কোনো তাৎপর্যতা নেই। অ্যালোপেট্রিক স্পেসিয়েশনের ক্ষেত্রে ভৌগোলিক বিচ্ছিন্নতায় একটি জিন পুল কয়েকটি জিন পুলে বিভাজিত হওয়ার পর ইকোলজিক্যাল ফ্যাক্টর ভূমিকা পালন করে। অন্যদিকে সিম্প্যাট্রিক স্পেসিয়েশনের ক্ষেত্রে ইকোলজিক্যাল ফ্যাক্টরের কার্যকর ভূমিকায় জিন পুল বিভাজিত হয়।
অ্যালোপেট্রিক স্পেসিয়েশনে একটি মিলন সক্ষম পপুলেশন একাধিক দলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন ভৌগোলিক অঞ্চলে আবদ্ধ হয় এবং আলাদা আলাদা প্রজাতি সৃষ্টির পথ তৈরি করে। অন্যদিকে সিম্পেট্রিক স্পেসিয়েশনে কোনো প্রজাতি পপুলেশন একই ভৌগোলিক অঞ্চলে বসবাস করা সত্ত্বেও আলাদা আলাদা বাস্তুতন্ত্রে আশ্রয় নেওয়ার জন্য একাধিক দলে বিভক্ত হয়। দ্যাট মিনস সিম্পেট্রিক স্পেসিয়েশনের ক্ষেত্রে ইকোলজিক্যাল ফ্যাক্টর, ইকোলজিক্যাল নিশ একটি অন্যতম ভূমিকা পালন করে। ইকোলজিক্যাল নিশ যদি ডিফারেন্ট হয় তাহলে প্রজাতি, একই প্রজাতি ডিফারেন্ট ইকোলজিক্যাল নিশের কারণে তারা ভিন্ন ভিন্ন প্রজাতিতে পরিণত হবে। তো এটি হচ্ছে অ্যালোপেট্রিক স্পেসিয়েশন এবং সিম্পেট্রিক স্পেসিয়েশনের মধ্যে পার্থক্য। তাহলে আমরা আমাদের আজকের টপিকস এর প্রথম অংশ স্পেসিয়েশন বিষয়টি আলোচনা করলাম। আমরা এরপর দ্বিতীয় অংশ প্রজাতি উদ্ভাবনের জিন মিউটেশন ও ক্রোমোজোমাল অ্যাবারেশনের ভূমিকা কি এ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা মিউটেশন কথাটির অর্থ আমরা এর আগেও জেনে এসেছি। এর অর্থ ল্যাটিন মিউট্রা শব্দের অর্থ হচ্ছে চেঞ্জ, এই কথাটি থেকে এসেছে, যার সংজ্ঞা এভাবে দাঁড়ায় বংশগতিবিদ্যায় জীবের বংশারণযোগ্য বস্তু অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল এর আকস্মিক পরিবর্তনকে মিউটেশন বলা হয়। এর মাধ্যমে জীবের গুণগত ও পরিমাণগত পরিবর্তন ঘটে। ইংরেজিতে ডেফিনেশন এরকম, এ মিউটেশন ইজ এ সাডেন চেঞ্জ, হঠাৎ পরিবর্তন, ইন দা বা আকস্মিক পরিবর্তন, ইন দা জেনেটিক ম্যাটেরিয়াল অফ এ সেল, কোষের জেনেটিক বস্তুর বংশারণযোগ্য বস্তুর আকস্মিক পরিবর্তন, দ্যাট ক্যান বি পাসড অন ফ্রম দ্য সেল টু ইটস ডটার সেল, ওই সেলটি থেকে, ওই কোষটি থেকে তার ডটার সেল বা তার অপত্য কোষে ট্রান্সফার হবে ডিউরিং দ্য প্রসেস অফ সেল ডিভিশন, কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে এটি হচ্ছে জিন মিউটেশনের সংজ্ঞা বাংলা এবং ইংরেজিতে। মিউটেশন রেঞ্জ ইন সাইজ, অর্থাৎ এটি খুব ক্ষুদ্র থেকে ব্যাপক হতে পারে। দে ক্যান এফেক্ট এনিহোয়ার ফ্রম এ সিঙ্গেল ডিএনএ বিল্ডিং ব্লক টু এ লার্জ সেগমেন্ট অফ এ ক্রোমোজোম, অর্থাৎ এই ডিএনএ এর একটি ক্ষুদ্র নাইট্রোজেন বেস থেকে একেবারে ক্রোমোজোমের বড় অংশ পর্যন্ত ঘটতে পারে। দ্যাট ইনক্লুডস মাল্টিপল জিনস। তো আমরা এখানে একটি স্লাইড দেখিয়েছি, মিউটেটেড জিন অর্থাৎ এই জিনের খুব ক্ষুদ্র অংশে দিস বেস পেয়ার হ্যাজ চেঞ্জ, খুব ক্ষুদ্র অংশে একটি জিনের চেঞ্জ হচ্ছে। তো আমরা মিউটেশনের মূল কথাটি বুঝলাম যে মিউটেশন কথাটির অর্থ হচ্ছে টু চেঞ্জ, মিউট্রা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে চেঞ্জ। জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে, জেনেটিক বস্তুর ভিতরে যে আকস্মিক পরিবর্তন, সেটি হচ্ছে জিন মিউটেশন। Types of mutations, there are two basic types of mutations. একটা হচ্ছে জিন মিউটেশন, যখন ইন এ সিঙ্গেল জিন, একটি জিনের মধ্যে, একটি একক জিনের ভেতরে যখন তার মিউটেশন ঘটবে, পরিবর্তন ঘটবে, আকস্মিক চেঞ্জ আসবে, সেটি হচ্ছে জেনেটিক মিউটেশন। অন্যদিকে আরেকটি হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশনস বা ক্রোমোজোমাল অ্যাবারেশনস, অর্থাৎ প্রোডিউস চেঞ্জেস ইন হোল ক্রোমোজোম, অর্থাৎ সম্পূর্ণ ক্রোমোজোমের মধ্যে, সম্পূর্ণ ক্রোমোজোমের অংশবিশেষের মধ্যে, খণ্ডাংশের মধ্যে, সংখ্যার মধ্যে, গঠনের মধ্যে যখন পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে, সাডেন চেঞ্জ আসবে, দ্যাট ইজ দ্য ক্রোমোজোমাল মিউটেশনস। তাহলে জিন মিউটেশনস এবং ক্রোমোজোমাল মিউটেশনস, একটি হচ্ছে তার সাইজ অর্থাৎ মিউটেশনের সাইজ অল্প, আর একটি হচ্ছে মিউটেশনের সাইজ অনেক ব্যাপক, অনেক বড়। এরপরে আমরা জিন মিউটেশনের প্রকারভেদ দেখব। জিন মিউটেশন হচ্ছে দুটি বড় শিরোনামে ভাগ করা যেতে পারে, একটি হচ্ছে পয়েন্ট মিউটেশন আর একটা হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। পয়েন্ট মিউটেশন এন্ড ফ্রেম শিফট মিউটেশন আমরা পরবর্তীতে এগুলো আরো ডিসকাস করব। পয়েন্ট মিউটেশনের মধ্যে আসছে সাইলেন্ট, মিসসেন্স এবং ননসেন্স। আর ফ্রেম শিফট মিউটেশনের ভিতরে আসছে অ্যাডিশন এন্ড ডিলিশন। অন্যদিকে ক্রোমোজোমাল বা ক্রোমোজোম মিউটেশন বা ক্রোমোজোমাল অ্যাবারেশনের মধ্যে আসবে নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল মিন্স সংখ্যাগত, সংখ্যাগত ক্রোমোজোমের সংখ্যার ভিতরে কোনো পরিবর্তন, কিংবা স্ট্রাকচারাল, বিতে আসছে স্ট্রাকচারাল বা দ্যাট মিন্স তার গাঠনিক কোনো পরিবর্তন, সেটি হচ্ছে স্ট্রাকচারাল মিউটেশন অর অ্যাবারেশন। তাহলে জিন মিউটেশন নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। জিন মিউটেশনের ভিতরে আসবে পয়েন্ট মিউটেশন এবং ফ্রেম শিফট মিউটেশন। A gene mutation is a permanent alteration in the DNA sequence
অর্থাৎ ডিএনএর সজ্জাবিন্যাসের ভিতরে, ক্রমবিন্যাসের ভিতরে কোনো পরিবর্তন that makes up a gene such that the sequence differs from what is found in most people, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে যে জিনের যে ডিএনএর যে সিকোয়েন্স থাকবে সেই সিকোয়েন্সের সাথে সেটি ভিন্ন হবে। ডিএনএ অণুর নিউক্লিওটাইডের সংখ্যা ও বিন্যাসে কোনরূপ পরিবর্তন, অর্থাৎ ডিএনএর এক বা একাধিক জোড়া নাইট্রোজেন ক্ষারকমূলের প্রতিস্থাপন, ডিলেশন ও সংযুক্তিকরণকে জিন মিউটেশন বলা হয়। তাহলে আমরা আবার দেখি, ডিএনএ অণুর নিউক্লিওটাইড এর সংখ্যা ও বিন্যাসে কোনরূপ পরিবর্তন, অর্থাৎ ডিএনএর এক বা একাধিক জোড়া নাইট্রোজেন ক্ষারকমূলের প্রতিস্থাপন, ডিলেশন ও সংযুক্তিকরণকে জিন মিউটেশন বলা হয়। যে জিনগত পরিবর্তনের জন্য বিশেষ কোনো জিনের রূপান্তর ঘটে, ওই জিনের একটি অ্যালিল সৃষ্টি হয়, অর্থাৎ অল্টারনেটিভ একটি জিন সৃষ্টি হয়, তখন তাকে জিন মিউটেশন বলা হয়ে থাকে। জিন মিউটেশনের ফলে প্রকরণ বা ভ্যারাইটি বা ভেরিয়েশনের বৃদ্ধি পায় বা ভেরিয়েশন সৃষ্টি হয় এবং এর থেকে নতুন প্রজাতি সৃষ্টি হয়ে থাকে। এ পয়েন্ট আমরা তাহলে এর জিন মিউটেশন বুঝলাম। জিন মিউটেশনের প্রথম যে শিরোনামটি ছিল বা প্রথম যে টাইপটি ছিল সেটা হচ্ছে পয়েন্ট মিউটেশন। A point mutation is a genetic mutation where a single nucleotide base is changed, অর্থাৎ ডিএনএ এর একটি নিউক্লিওটাইড যখন পরিবর্তিত হবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশনটাকে আমরা তিনটি ভাগে দেখতে পেয়েছিলাম, একটি হচ্ছে সাইলেন্ট মিউটেশন, একটা হচ্ছে মিউসেন্স মিউটেশন, আর একটা হচ্ছে ননসেন্স মিউটেশন। প্রথম সাইলেন্ট মিউটেশন, সিঙ্গেল বেজ সাবস্টিটিউশন ইন দ্য থার্ড বেজ নিউক্লিওটাইড পজিশন অফ এ কোডন ইজ চেঞ্জ, দিস রেজাল্ট ইন নো চেঞ্জ ইন অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ আমরা যদি একটি ডিএনএ বেসিক ডিএনএ কোডন দেখি টিটিসি, তো সাইলেন্টের ক্ষেত্রে যদি থার্ড কোডনটা চেঞ্জ হয়ে যায়, টিটিসির পরিবর্তে টিটিটি আসে, একটি নিউক্লিওটাইড চেঞ্জ হয়ে গেছে, ফলে এর যে প্রোটিন সে উৎপন্ন করে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করেছিল লাইসিন, এই লাইসিনেই উৎপন্ন হবে। দ্যাট মিনস এখানে আর কোনো পরিবর্তন হচ্ছে না, এর ফলে নো চেঞ্জ ইন অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড মিউটেশনের আগে যেটা ছিল লাইসিন, এই লাইসিনই গঠন করেছে, ফলে দিস টাইপ অফ পয়েন্ট মিউটেশন ইজ কল্ড সাইলেন্ট মিউটেশন বা নীরব মিউটেশন। এরপর হচ্ছে মিসসেন্স মিউটেশন। আমরা মিসসেন্স মিউটেশন দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে সেকেন্ড নিউক্লিওটাইড এর মধ্যে অথবা ফার্স্ট নিউক্লিওটাইড এর মধ্যে এর পজিশনে যদি কোনো চেঞ্জ হয়, যেমন মূল কোডন ছিল টিসিসি, এই সরি টিটিসি, এই টিটিসি থেকে চেঞ্জ হয়ে হলো টিসিসি, এর ফলে তার অ্যামাইনো অ্যাসিড লাইসিন থেকে পরিবর্তিত হয়ে গেল আরজিনিন। এই যে টাইপ, ফলে অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জ, এই ধরনের পয়েন্ট মিউটেশনটাকে আমরা বলছি মিসসেন্স মিউটেশন। বোঝা গেছে? এরপর হচ্ছে ননসেন্স মিউটেশন। ননসেন্স মিউটেশন হচ্ছে এই ডিএনএর এমন একটি নিউক্লিওটাইডের চেঞ্জ হবে যখন অ্যামাইনো অ্যাসিড প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, এর ফলে প্রোটিন উৎপাদন বন্ধ হয়ে যাবে। সিঙ্গেল বেস সাবস্টিটিউশন দ্যাট ইল্ড স্টপ কোডন, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি টিটিসির পরিবর্তে এখানে আসলে এটিসি, যে এটা অর্থাৎ অ্যাডেনিন, এই নিউক্লিওটাইডটা আসার কারণে দেখা যাচ্ছে যে তার অ্যামাইনো অ্যাসিড দ্যাট মিন্স প্রোটিন উৎপাদন বন্ধ হয়ে গেল। এরকম 3 ননসেন্স কোডনস আছে ইন দ্য জেনেটিক কোড। তাহলে পয়েন্ট মিউটেশনটাকে আমরা দেখতে পাচ্ছি যে এ সিঙ্গেল নিউক্লিওটাইড বেস ইজ চেঞ্জ, অর্থাৎ একটি নিউক্লিওটাইড বেস যখন পরিবর্তন হবে, এই ধরনের মিউটেশনটাকে আমরা বলবো পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশনটাকে আমরা তিনটি ভাগে দেখতে পেলাম, একটি হচ্ছে সাইলেন্ট মিউটেশন, একটি হচ্ছে মিসসেন্স মিউটেশন, একটি হচ্ছে ননসেন্স মিউটেশন। সাইলেন্ট মিউটেশনে যখন অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হবে না, মিসসেন্স মিউটেশনে যখন অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন হবে, আর ননসেন্স মিউটেশনে যখন প্রোটিন উৎপাদনই বন্ধ হয়ে যাবে। পয়েন্ট মিউটেশনের পরে আমরা ফ্রেম শিফট মিউটেশনে আসি। ফ্রেম শিফট মিউটেশনে দেখো বলছে প্লাস অর -1 বেস, একটি নিউক্লিওটাইড বেস যোগ হতে পারে অথবা বিয়োগ হতে পারে, দ্যাট মিন্স অ্যাড হতে পারে অথবা ডিলিট হয়ে যেতে পারে, কজ শিফট ইন কোডন। যেমন আমরা a mutation in which a single base is added or deleted from DNA is called a frame shift mutation.
because it shifts the reading of codons by one base. যেমন this is the normal base, এখানে লাল বর্ণের দেখতে পাচ্ছ জি জি টি সি টি সি সি এরকম আর কি। এই জায়গায় যদি অ্যাডিশন হয়, অ্যাডিশন হওয়ার ফলে আমরা এই টি এর পরবর্তীতে জি, দ্যাট মিনস গুয়ানিন, এই বেসটা নিউক্লিওটাইড বেস যুক্ত হওয়ার কারণে এই যে অ্যামিনো অ্যাসিডের সিরিয়াল ছিল প্রোল্যান, গ্লুটামিন, গ্লুটামিন, সিস্টিন, লাইসিন, এর পরিবর্তে এখানে দেখো গ্লুটামিনের পরিবর্তে আসছে গ্লুটামিনের পরিবর্তে আসছে আর্জিনিন, প্রোলিনের পরে আসছে আর্জিনিন। তো এই যে অ্যামিনো অ্যাসিডের সিরিয়াল চেঞ্জ হয়ে গেল নিউক্লিওটাইড বেস যুক্ত হওয়ার কারণে, অন্যদিকে ডিলিট হয়ে গেল। দেখো আমরা আবার নরমাল জিনটাকে দেখি টি সি টি সি সি, তো এই টিটা জায়গায় টি টি ডিলিট হয়ে গেছে টি, ফলে এই সি, দ্যাট মিনস সাইটোসিন, 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 তিনটি সাইটোসিন, দেখো তিনটি সাইটোসিন সি সি এন্ড সি, ফলে এই যে মাঝখান থেকে টি, দ্যাট মিনস থাইমিন, ডিলিট হয়ে গেল, ফলে এর বেজ, এর অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স বা অ্যামিনো অ্যাসিড যে সিরিয়াল ক্রমবিন্যাস এটি পরিবর্তন হয়ে গেল, প্রোলিন, গ্লুটামিন, গ্লুটামিন, প্রোলিন, গ্লাইসিন, সেরিন, ফলে ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিডের একটা সিরিয়াল চলে আসলো। ফলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে বলা হচ্ছে ফ্রেম শিফট, অর্থাৎ প্লাস অর মাইনাস নিউক্লিওটাইড বেস, ওয়ান নিউক্লিওটাইড বেস, এটিকে বলা হচ্ছে ফ্রেম শিফট। তাহলে জিন মিউটেশনে আমরা দুটি জিনিস পেলাম, একটি হচ্ছে পয়েন্ট মিউটেশন, আরেকটি হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। আমরা এরপরে আসবো ক্রোমোজোমাল মিউটেশন বা ক্রোমোজোমাল অ্যাবারেশন। সকল প্রজাতি জীবের দেহকোষে নির্দিষ্ট সংখ্যক ও স্বাভাবিক গঠন বিশিষ্ট ক্রোমোজোম থাকে, কিন্তু কোনো কারণে জিনের সংখ্যা ও গঠন বিন্যাসে পরিবর্তন ঘটলে ক্রোমোজোমের প্রতিলিপন ও মিয়োটিক আচরণে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। ফলে জীবের বংশগত ও জৈবিক কার্যাবলীতে বিভিন্ন অস্বাভাবিক উপসর্গ দৃষ্ট হয়। জিনের ক্রমবিন্যাসগত বা গঠনগত ও সংখ্যার পরিবর্তনের ফলে ক্রোমোজোমের যে অস্বাভাবিকতা দেখা যায় তাকেই ক্রোমোজোমাল বিচ্যুতি বা ক্রোমোজোমের অস্বাভাবিকতা বা ক্রোমোজোমের মিউটেশন বলা হয়ে থাকে। ইংরেজিতে বলছে এ ক্রোমোজোমাল ডিসঅর্ডার অথবা অ্যানোমেলি অথবা অ্যাবারেশন অথবা মিউটেশন ইজ এ মিসিং, হারিয়ে যাওয়া, এক্সট্রা, নতুন করে আসা, অর ইরেগুলার পোরশন অর্থাৎ অনিয়মিত অথবা অনিয়মিত কোন একটি অংশের সংযোজন অফ ক্রোমোজোমাল ডিএনএ। ইট ক্যান বি ফ্রম এ টিপিক্যাল নাম্বার অর্থাৎ সংখ্যা থেকে শুরু করে, অর এ স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অথবা তার গঠনগত অস্বাভাবিকতা হতে পারে। ক্রোমোজোম মিউটেশন ওয়াজ ফরমারলি ইউজড ইন স্ট্রিক্ট সেন্স, অর্থাৎ এক সময় বা পূর্বতম সময়ে এটি ক্রোমোজোমাল মিউটেশন হিসেবে এটি সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে এটি ক্রোমোজোমাল ডিসঅর্ডার, অ্যানোমেলি, অ্যাবারেশন অর মিউটেশন হিসেবে এটিকে বলা হয়ে থাকে। তো এই ক্রোমোজোম অ্যানোমেলিস ইউজুয়ালি অকার হোয়েন দেয়ার ইজ অ্যান এরর, অর্থাৎ ত্রুটি থাকবে ইন সেল ডিভিশন ফলোইং মিওসিস অর মাইটোসিস। অর্থাৎ তোমরা জানো সেল ডিভিশন, মিওসিস এবং মাইটোসিস, এই মিওসিস এবং মাইটোসিসে যখন এরর, ত্রুটি হয়ে যাবে এই ডিভিশনে, তখন এই ধরনের মিউটেশন ঘটবে। There are many types of chromosome anomalies. They can be organized into two basic groups, that is numerical অর্থাৎ সংখ্যাগত and structural অর্থাৎ গঠনগত। আমরা প্রথমে নিউমেরিক্যাল বা সংখ্যাগত ক্রোমোজোম মিউটেশন বা অ্যাবারেশন আলোচনা করব। কোন কারণে জিনের সংখ্যার পরিবর্তন ঘটলে জীবের বংশীয় ও জৈবিক কার্যাবলীতে বিভিন্ন উপসর্গ দেখা যায়। প্লয়েডি টার্ম মনে রাখবে, দিস ইজ দ্য নাম্বার অফ কমপ্লিট সেটস অফ ক্রোমোজোম ইন এ সেল, অর্থাৎ একটি কোষে ক্রোমোজোমের
পূর্ণাঙ্গ যে সংখ্যা সেটিকে বলা হচ্ছে প্লয়েডি। দুটি বড় বড় শিরোনামে ভাগ করা যায়, ইউপ্লয়েডি অ্যান্ড এন ইউপ্লয়েডি। ইউপ্লয়েডি হচ্ছে মাল্টিপল অফ এন। এন মিনস হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমের গুণিতক। 1 দিয়ে যদি গুণিতক করি তাহলে মনোপ্লয়েডি, দ্যাট মিনস এন। ডাইপ্লয়েডি, দ্যাট মিনস 2n। পলিপ্লয়েডি, দ্যাট মিনস মোর দ্যান 2। পলিপ্লয়েডিকে আবার দুটি বড় শিরোনামে ভাগ করা যায়, এটা হচ্ছে অটো পলিপ্লয়েডি অ্যান্ড অ্যালো পলিপ্লয়েডি। আমরা এগুলো পরবর্তী স্লাইডে আরো বিশদ আলোচনা করব। অ্যানিউপ্লয়েডি, দ্যাট মিনস ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোমে যখন প্লাস অর মাইনাস, অর্থাৎ অ্যাড হবে অথবা মাইনাস হয়ে যাবে এক্স সংখ্যক ক্রোমোজোম। এক্স মিনস 1 2 3 ইত্যাদি। তো অ্যানিউপ্লয়েডিকে দুইটি ভাগে ভাগ করা যায়। যদি মাইনাস এক্স হয় দ্যাট ইজ হাইপোপ্লয়েডি, আর যদি প্লাস হয় অর্থাৎ যোগ হয় দ্যাট ইজ হাইপারপ্লয়েডি। তোমরা জানো হাইপো মিনস কম, হাইপার মিনস বেশি। তো হাইপোপ্লয়েডির কে মনোসোমি, নুলিসোমি ইত্যাদি ভাগে ভাগ করা যায়। মনোসোমি হচ্ছে 2n-1 আর নুলিসোমি মিনস 2n-2। অন্যদিকে হাইপারপ্লয়েডি ট্রাইসোমি 2n+1, টেট্রাসোমি দ্যাট মিনস 2n+2। তাহলে প্লয়েডিকে দুটি বড় শিরোনামে ভাগ করা যায়, ইউপ্লয়েডি অ্যান্ড অ্যানিউপ্লয়েডি। ইউপ্লয়েডি মিনস মাল্টিপল অফ n, অ্যানিউপ্লয়েডি মিনস 2n+- x ক্রোমোজোম। ক্লিয়ার? ইউপ্লয়েডিকে মনোপ্লয়েডি, ডাইপ্লয়েডি, পলিপ্লয়েডি। পলিপ্লয়েডিকে আবার দুটি ভাগে অটো পলিপ্লয়েডি, অ্যালো পলিপ্লয়েডিতে ভাগ করা যায়। অন্যদিকে অ্যানিউপ্লয়েডিকে হাইপোপ্লয়েডি, হাইপারপ্লয়েডি। হাইপোপ্লয়েডিকে মনোসোমি, নুলিসোমি। হাইপারপ্লয়েডিকে ট্রাইসোমি, টেট্রাসোমি ইত্যাদি ভাগে বিভক্ত করা যেতে পারে। Euploidy is a condition when a cell or an organism has one or more than one complete set of chromosomes. For example, when a human cell has an extra set of 23 chromosomes. যদি অতিরিক্ত 23 ক্রোমোজোম থাকে, then it is called euploid. Set of 23 chromosome, then it is called euploid. In other words, euploidy occurs whenever a cell has a multiple of the haploid number of chromosomes, that means multiple of n, যেটা আমরা বলে আসলাম যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, that means n কে আমরা মাল্টিপল করলে যেটা আসবে that is the euploidy. ইউপ্লয়েডির পরে মধ্যে আছে পলিপ্লয়েডি। এটি যেহেতু একটু ইম্পর্টেন্ট এর জন্য এটিকে আলোচনা করা হচ্ছে। পলিপ্লয়েডি যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটারমেলন, দ্যাট মিনস তরমুজ, এবং এটা হচ্ছে স্ট্রবেরি। ওয়াটারমেলন দ্যাট ইজ ট্রাইপ্লয়েড অর্থাৎ 3n, সিডলেস ওয়াটারমেলন অর্থাৎ তরমুজের যে বিচি, এই বিচি কমানো বা কমে দেওয়ার জন্য যে ধরনের সংকরায়ন ঘটানো হয়, দ্যাট ইজ দ্য পলিপ্লয়েড। অন্যদিকে অক্টোপ্লয়েডি স্ট্রবেরি। আমরা জানি স্ট্রবেরি রাজশাহীতে প্রথম বোটানির একজন স্বনামধন্য স্যার এটি উদ্ভাবন করেন, বিদেশ থেকে নিয়ে আসেন। তো যাই হোক, হ্যাভিং এ মাল্টিপল অফ দ্য নর্মাল ক্রোমোজোম নাম্বার, এক্সাম্পল রেগুলার ক্রোমোজোম নাম্বার যদি 9 হয়, polyploidy condition could be 18, 27, 36 extra, etc. That means multiple of n. এর ভিতরে প্রথম যেটি অটো পলিপ্লয়েডি। অটো পলিপ্লয়েডি হচ্ছে containing of multiple copies of the basic set, that means x of chromosome of the same genome, অর্থাৎ একই ধরনের প্রজাতির মধ্যে একই ধরনের স্পেসিসের একই ধরনের জিন সেটের ভিতরে যে পলিপ্লয়েডি, দ্যাট ইজ দ্য অটো পলিপ্লয়েডি। যেমন এটি হচ্ছে এক ধরনের স্পেসিস যার 2n = 6, দ্যাট মিনস তার গ্যামেটে যাওয়ার কথা 3টি ক্রোমোজোম, কিন্তু আনরিডিউসড গ্যামেট অর্থাৎ উইথ 6 ক্রোমোজোম, অর্থাৎ গ্যামেটে 6টি ক্রোমোজোমই তার আসছে, দ্যাট ইজ দ্য মিওটিক এরর। অর্থাৎ মিওটিক বিভাজনে, যেহেতু জননকোষ সৃষ্টি হওয়ার বিভাজনটাকে বলা হয় মিওটিক বিভাজন, এই মিওটিক এরর হওয়ার কারণে এই তার গ্যামেটেও 6টি ক্রোমোজোম দেখা যাচ্ছে। এই 6টি ক্রোমোজোমের ভিতরে এই গ্যামেট সেল যখন আবার নিষিক্ত হয়, জাইগোট ফর্ম করে, তখন জাইগোটে হয়ে যায় 6 এবং 6,
অর্থাৎ 12টি ক্রোমোজোম। ফলে তার 2n = 6 হওয়ার কথা, সেখানে হয়ে যায় 4n = 12। দ্যাট মিনস তখন এটা টেট্রাপড বা সরি টেট্রাপ্লয়েড অবস্থা সৃষ্টি করে। অফস্প্রিং উইথ পলিপ্লয়েড ক্যারিওটাইপস মে বি ভায়াবল অ্যান্ড সেলফ ফার্টাইল, এবং এটি তখন নিজেই আত্মপ্রজনন করে থাকে। ফর প্রডিউসিং সিডলেস, আমরা একটু আগে দেখলাম যে সিডলেস ওয়াটারমেলন অ্যান্ড ব্যানানাস, অর্থাৎ কলা এবং তরমুজের বীজের সংখ্যা কমানোর জন্য এই অটো পলিপ্লয়েডি এই ধরনের ব্যবস্থা বা সংকলন করা হয়। আমরা অ্যালো পলিপ্লয়েডি, এ কম্বিনেশন অফ জিনোমস ফ্রম ডিফারেন্ট স্পেসিস, অর্থাৎ এটা ছিল একই ধরনের স্পেসিসের ভিতরে, আর এটা যদি ডিফারেন্ট স্পেসিস হয়, যেমন স্পেসিস এ যা 2n = 4, অন্যদিকে স্পেসিস বি যা 2n = 6। তো স্পেসিস এ থেকে আনরিডিউসড গ্যামেট যার 4টি ক্রোমোজোম, গ্যামেটেও 4টি ক্রোমোজোম এসেছে। অন্যদিকে এর স্পেসিস বির গ্যামেটের সংখ্যা, গ্যামেটে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেছে, যেটা স্বাভাবিক। 2n = 6 থেকে 2n = 3, এদের ভিতরে যখন জাইগোট ফর্ম করে, তো হাইব্রিড উইথ 7 ক্রোমোজোম, এর 4টি এবং এর 3টি মিলে 7টি ক্রোমোজোম। এই 7টি ক্রোমোজোম বিশিষ্ট এই হাইব্রিড অবস্থা থেকে যখন সে গ্যামেট তৈরি করে, এই গ্যামেটে আবার আনরিডিউসড গ্যামেট হয়ে যায়, সেখানেও 7টি ক্রোমোজোম, তার n = 7। অন্যদিকে এটি স্পেসিস বি থেকে নর্মাল গ্যামেট যার n = 3, এই n = 3 এবং n = হাইব্রিড 7, এটি যখন জাইগোট ফর্ম করে, দ্যাট মিনস তখন হয়ে যায় 2n = 10। দ্য ভায়াবল ফার্টাইল হাইব্রিড, যেটি এই ধরনের পলিপ্লয়েডিকে বলা হচ্ছে অ্যালো পলিপ্লয়েডি। ফর গ্রেইন কোয়ালিটি অফ হুইট, অর্থাৎ গমের যে শস্য, এই গম শস্য দানার আরো উন্নতি বা কোয়ালিটি ভালো করার জন্য, অ্যান্ড ডিজিজ অফ রেজিস্ট্যান্স অফ রাই, অর্থাৎ শস্য দানার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই ধরনের পলিপ্লয়েডি, দ্যাট মিনস অটো অ্যালো পলিপ্লয়েডি নামক পলিপ্লয়েডি গঠন হয়ে থাকে। তো আমরা ইউপ্লয়েডির যে বিষয়টি এটি দেখলাম। আমরা এরপরে আসবো অ্যানইউপ্লয়েডি। অ্যানইউপ্লয়েডি ইজ দ্য প্রেজেন্স অফ অ্যান অ্যাবনর্মাল নাম্বার অফ ক্রোমোজোম, যেটাকে আমরা বলছিলাম 2n ± x in a cell, for example a human cell having 45 or 47 chromosome. তো নরমালি থাকার কথা, ইউজুয়াল নাম্বার ইজ 46 থাকার কথা, কিন্তু তার হয়ে গেল 2n -1, that means 45, কিংবা 2n + 1, that means 47. Occurs when an individual either is missing a chromosome from a pair, that is monosomy, or has more than 2 chromosomes of a pair, that is trisomy or tetrasomy. যেমন এখানে আমরা অটোসোমাল বা সোমাটিক কোষে যদি অ্যানইউপ্লয়েডি দেখি, যেমন আমরা ডাউন সিনড্রোম, তোমরা পড়ে আসছো ইন্টারমিডিয়েট লেভেলে, এটা ডাউন সিনড্রোম ঘটছে, এটাকে বলা হচ্ছে ট্রাইসোমি 21। আমরা এটি আবার আলোচনা করব। এডওয়ার্ড সিনড্রোম, যেটাকে বলেছে ট্রাইসোমি 18, পালাউ সিনড্রোম, যেটাকে বলেছে ট্রাইসোমি 13। অর্থাৎ এই 21, 18 এবং 13 হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা, অর্থাৎ কত নাম্বার ক্রোমোজোমে ঘটনাটা ঘটছে। অন্যদিকে যদি ঘটনাটি গ্যামেটিক সেলে অ্যানইউপ্লয়েডি ঘটে, তখন যেমন এরকম ট্রাইসোমি এক্স, অর্থাৎ 3টি এক্স, নর্মালি হিউম্যানের ক্ষেত্রে মহিলা যদি হয় তাহলে ডাবল এক্স, পুরুষ যদি হয় তাহলে XY হওয়ার কথা, কিন্তু দেখো ট্রাইসোমি 3টি এক্স, কিংবা XXY, কিংবা মনোসোমি এক্স শুধুমাত্র একটি, জ্যাকব সিনড্রোম যেটাকে বলে XYY। তো এই সবগুলোই হচ্ছে ক্রোমোজোমাল অ্যানোমেলি, অস্বাভাবিকতা। An example of trisomy in humans is Down syndrome, which is a developed disorder caused by an extra copy of chromosome 21. অর্থাৎ ক্রোমোজোম 21 এর এক্সট্রা কপি, অর্থাৎ আরেকটি মানে একটি নকল তৈরি হয়ে যাওয়া। Having an extra copy of this chromosome means that individuals have 3 copies of each of its genes instead of 2. 2 এর পরিবর্তে 3টি হয়ে যাওয়া। এর ফলে কি হয়? এর ফলে এই যে বেবিটা আসছে, এই বেবিটা ইন্টেলেকচুয়ালি, অর্থাৎ বুদ্ধিমত্তার দিক থেকে সে স্বাভাবিক পর্যায়ে আসে না। অন্যদিকে মনোসোমির একটি উদাহরণ হচ্ছে ইজ টার্নার সিনড্রোম,
where the individual is born with only one sex chromosome, that is X. ফলে এই যে এটা সবসময় মেয়েই হবে, কিন্তু সে তার ওভারি সহ অন্যান্য অনেক কিছু পুয়ারলি ডেভেলপড হবে, অর্থাৎ কমপ্লিট একটি মেয়ে মতো হবে না। যেমন তার অনেক কিছুর, যেমন এই যে নেক, তার ঘাড় হয়ে যাবে ওয়েভড নেক, অর্থাৎ ঘাড়টি অনেক বেশি প্রশস্ত হবে, তার ওভারি হবে আন্ডার ডেভেলপ, এছাড়াও তার বেশ কিছু অ্যাবনর্মালিটিস দেখা দেবে। এটিকে বলা হচ্ছে টার্নার সিনড্রোম। তো এই সবগুলো হচ্ছে অ্যানইউপ্লয়েডির এক ধরনের ক্রোমোজোমাল অ্যাবারেশন বা ক্রোমোজোমাল মিউটেশন। এরপরে আমরা দ্বিতীয় যে বড় শিরোনামটিতে আসবো সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন বা স্ট্রাকচারাল অ্যাবারেশন অফ ক্রোমোজোম। এক বা একাধিক ক্রোমোজোমে জিনগত বিচ্যুতি, জিনগত সংযোজন এবং জিনগত প্রতিস্থাপনের ঘটনাবলীকে ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন বলে। এটি বিভিন্ন রকমের হতে পারে, যেমন ডিলেশন বা অর্থাৎ এই যে ক্রোমোজোম এ বি সি ডি ই এফ ডিলেশন হওয়ার পরে তার বি অংশটি ডিলিট হয়ে গেছে। ডুপ্লিকেশন, বি অংশটি আবার অতিরিক্ত এসে গেছে, এ বি বি সি। ইনভার্সন, অর্থাৎ একটি অংশ 180 ডিগ্রি প্যাচ অবস্থায় হয়ে তার সজ্জা বিন্যাসটা চেঞ্জ হয়ে গেছে। দুটি নন, ইট ইজ দ্য ইনভার্সন, দুটি নন হোমোলোগাস ক্রোমোজোমের ভিতরে, যেমন এ বি সি ডি ই এফ আর জিএস আই জে কে এল, কিন্তু তাদের ভিতরে ট্রান্সলোকেশনের মাধ্যমে এ বি সি জে কে এল জিএস আই জি ই এফ, এই যে তার সজ্জা বিন্যাসের পরিবর্তন হলো, তার গঠনের পরিবর্তন হলো, এটাকে আমরা 4টি শিরোনামে ভাগ করছি: ডিলেশন, ডুপ্লিকেশন, ইনভার্সন এন্ড ট্রান্সলোকেশন। এগুলো নিয়ে বর্ণনা এখানে আমরা আলোচনায় এনেছি। ইনভার্সন বা অন্তর্ভুক্তি, ক্রোমোজোমের কোনো অংশ ভেঙে গিয়ে ভাঙ্গা অংশটি 180 ডিগ্রি কোণে ঘুরে উল্টোভাবে আবার একই স্থানে জোড়া লাগা। ট্রান্সলোকেশন বা স্থানচ্যুতি, দুটি নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অংশ বিনিময় হওয়া। এই যে অংশ বিনিময় হচ্ছে, তো আমরা যদি আবার একটু দেখে নেই যে এসবের ফলে জীবের ক্যারিয়ার টাইপে পরিবর্তন হয়, লিঙ্কেজ গ্রুপের পরিবর্তন হয়, জিনের কার্যধারায় পজিশন ইফেক্ট ঘটে, ফলে জীবের ফেনোটাইপে পরিবর্তন আসে, যার ফলে বা যার ফলশ্রুতিতে নতুন প্রজাতির উদ্ভব ঘটে। তাহলে জিন মিউটেশনের বিষয়টা আমরা দেখলাম এবং ক্রোমোজোম মিউটেশনের বিষয়টা দেখলাম। জিন মিউটেশনের মধ্যে পয়েন্ট মিউটেশন এবং ফ্রেম শিফট মিউটেশন দেখলাম, যেটা স্মল স্কেলে ঘটে। অন্যদিকে লার্জ স্কেলে ঘটে যেটা, সেটা হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন বা ক্রোমোজোমাল অ্যাবারেশন, যেটিকে আবার দুইটি বড় শিরোনামে আমরা বিভক্ত করেছি। একটা হচ্ছে নিউমেরিক্যাল ক্রোমোজোমাল মিউটেশন আর একটা হচ্ছে স্ট্রাকচারাল ক্রোমোজোমাল মিউটেশন, যার ফলে নতুন ধরনের জীব সৃষ্টি হবে। তো আমাদের দ্বিতীয় অংশটি শেষ হলো, আমরা আমাদের আজকের লেকচারের তৃতীয় অংশতে চলে যাব। তৃতীয় অংশটি হচ্ছে প্যাটার্ন অফ এভলিউশন বা বিবর্তনের ধরন। যিনি প্রথম ডেভেলপ করেন তিনি একজন সোভিয়েত ইঞ্জিনিয়ার, ইনভেন্টর এন্ড রাইটার, তার নাম জেনরিক সোলোভিচ অল্টশুলার। দেখতে পাচ্ছ এই ভদ্রলোক অত্যন্ত জ্ঞানী একজন মানুষ। তিনি প্রথম ইভলিউশনের প্যাটার্ন বা ধরন নিয়ে আলোচনা করেছেন। তো পরিবেশ সর্বদা পরিবর্তনশীল, তোমরা জানো। পরিবর্তিত পরিবেশে বেঁচে থাকার জন্য জীবের চলছে অবিরাম সংগ্রাম। জীবন সংগ্রামী জয়ী হয়ে বেঁচে থাকার ও বংশবৃদ্ধির নিরন্তর প্রচেষ্টা থেকে অভিযোজনের সূত্রপাত। বসতির ভিন্নতা ও অভিযোজন প্রক্রিয়ার উপর ভিত্তি করে গড়ে ওঠা বিবর্তনের মধ্যে রয়েছে বিভিন্ন রকম ফের বা বিভিন্ন টাইপ, অর্থাৎ অভিযোজনগত ডিফারেন্সের কারণে সৃষ্টি হচ্ছে বিবর্তনগত তোমার হচ্ছে ভ্যারাইটি বা বিবর্তনের বিভিন্ন রকমের বিবর্তন, যেমন ডাইভার্জেন্ট ইভলিউশন, কনভার্জেন্ট ইভলিউশন বা প্যারালাল ইভলিউশন। ডাইভার্জেন্ট ইভলিউশন, যাদের প্যারেন্ট একই রকম কিন্তু ভিন্ন বসতি, ভিন্ন ইকোলজিক্যাল নিশের কারণে তারা যখন তাদের মধ্যে চেঞ্জ চলে আসে, অভিযোজন ভিন্ন হয়ে যায়, দ্যাট ইজ ডাইভার্জেন্ট। যদি প্যারেন্ট আলাদা হওয়ার পরেও একই ধরনের বসতিতে, একই ধরনের ইকোলজিক্যাল নিশে তারা আসে, ফলে তাদের মধ্যে একই রকমের অভিযোজন, একই রকমের আঙ্গিক বৈশিষ্ট্য দেখা যায়। এই ধরনের এভলিউশনকে বলা হবে কনভার্জেন্ট এভলিউশন। আর একটি গ্রুপের মতো অন্য একটি গ্রুপ যদি একই রকম ভাবে এভলিউশন বা তাদের অ্যাডাপটিভ রেডিয়েশন ঘটে, অভিযোজনিক বিচ্ছিরণ ঘটে, তখন সেই ধরনের এভলিউশনকে বলা হবে প্যারালাল এভলিউশন।
আমরা পরবর্তী স্লাইডগুলোতে এগুলো আরো আলোচনা করব। প্রথমে আমরা আসব ডাইভার্জেন্ট ইভলিউশন বা অপসারী বিবর্তন। সাধারণত একই পূর্বপুরুষ হতে উদ্ভূত অথবা নিকট সম্পর্কীয় জীব সদস্যের মধ্যে গঠনগত, শারীরবৃত্তীয়, স্বভাবগত বা জীবনযাত্রার দিক থেকে সাদৃশ্য বা সিমিলার হওয়ার কথা, কিন্তু এরা যদি বিভিন্ন বসতিতে ভিন্ন ভিন্ন বাস্তুগত নিশ বা ইকোলজিক্যাল নিশ বা প্রফেশনাল প্লেস যদি তাদের আলাদা হয়, তাহলে এদের মধ্যে আকারগত, গঠনগত বা স্বভাবগত পার্থক্য বিকশিত হবে এবং মনে হবে এদের পূর্বপুরুষের মধ্যে আদৌ কোনো সম্বন্ধ ছিল না। এভাবে একই পূর্বপুরুষ হতে উদ্ভূত জীবগোষ্ঠীর মধ্যে অভিযোজনিক বিচ্ছুরণের বা অ্যাডাপটিভ রেডিয়েশনের কারণে সৃষ্ট বিবর্তনকে অপসারী বা কেন্দ্র প্রসারী বা ডাইভার্জেন্ট ইভলিউশন বলা হয়। যেমন আমরা পরবর্তী একটি স্লাইড দেখব যে এটি হচ্ছে আদিম অ্যানসেস্ট্রাল প্রিমিটিভ ইনসেক্টিভোর, এটা আদিম পতঙ্গভুক স্থলজ স্তন্যপায়ী, যেখান থেকে অ্যাডাপটিভ রেডিয়েশন বা অভিযোজনিক বিচ্ছুরণের মাধ্যমে বিভিন্ন ধরনের ম্যামাল সৃষ্টি হয়েছে, ডিপেন্ডস অন লোকোমোশন, অর্থাৎ লোকোমোশনের উপর ভিত্তি করে। দেখো বিভিন্ন রকমের, যেমন এটি হচ্ছে একটি চিতা, তো চিতা হচ্ছে রানিং কার্নিভোর, দৌড়ায়, আর দৌড়াইতে শুধু না, এটা ডিজিটিগ্রেড, ডিজিটের মাধ্যমে। অন্যদিকে আমরা হচ্ছে হিউম্যান হচ্ছে প্ল্যান্টিগ্রেড, পুরো পাটা আমরা ল্যান্ডের উপরে রাখি, রেখে দৌড়াই। এটা হচ্ছে একটি হার্বিভোর, রানিং হার্বিভোর ডিয়ার, এর কিন্তু আবার হুফ, এটা হচ্ছে হুফড ম্যামাল, সে খুরের সাহায্যে দৌড়ায় বা তার পায়ে খুরের উপস্থিতি আছে। অন্যদিকে একটি এটা সিল বা ডলফিন জাতীয় অ্যানিমেল, যেটা পানিতে থাকে, এরকম একটি ম্যামাল, যার ফলে দেখো তার এরকম প্যাডেলের সৃষ্টি হয়েছে এবং পানিতে থাকার মতো, পানিতে বসবাসের মতো, তাই এরকম অ্যাডাপটিভ রেডিয়েশন ঘটেছে। এটি একটি মার্সুপিয়াল ম্যামাল, যেটি লিপিং স্বভাবে অর্থাৎ ঝাপার উপযোগী। অন্যদিকে আর্বোরিয়াল, গেছোবাসী, ফ্লাইং, খেচর, এটা আর্বোরিয়াল ক্লাইম্বিং অর্থাৎ গাছে চড়ার উপযোগী। অন্যদিকে এটা হচ্ছে আর্বোরিয়াল গ্লাইডিং অর্থাৎ এই ফ্লাইং স্কুইরেল, একটি থেকে আরেকটিতে উড়ে যাওয়ার মতো। এটি হচ্ছে আর্বোরিয়াল হ্যাঙ্গিং অর্থাৎ ঝুলে থাকার, এটা হচ্ছে স্লথ, এটা হচ্ছে এলিফ্যান্ট ওয়াকিং। তাহলে দেখো একটি প্রিমিটিভ ইনসেক্টিভোর অ্যানসেস্টর থেকে, পূর্বপুরুষ থেকে, স্তন্যপায়ীর একটি পূর্বপুরুষ থেকে ভাবে বিভিন্ন অবস্থার সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি হয়েছে, যারা বিভিন্ন রকমের বাস্তুগত নিশে, বিভিন্ন বাস্তুগত নিশে অভিযোজনের জন্য বিভিন্ন রকমের যে অভিযোজন, এবং এই অভিযোজনকে বলছে অপসারী বা ডাইভার্জেন্ট অ্যাডাপ্টেশন, এবং এই ধরনের বিবর্তনকে বলা হচ্ছে ডাইভার্জেন্ট ইভলিউশন, বা বাংলায় আসছে অপসারী বা কেন্দ্র প্রসারী বিবর্তন। আমরা 2 নম্বরে যাব, অভিসারী বিবর্তন বা কনভার্জেন্ট ইভলিউশন। অভিন্ন বসতিতে, অর্থাৎ বসতি যখন এক হয়, বিভিন্ন পূর্বপুরুষ থেকে উদ্ভূত জেনেটিক সম্বন্ধবিহীন জীবগোষ্ঠীর মধ্যে কেবল অভিযোজিত বৈশিষ্ট্যের প্রেক্ষিতে যে মিল বা সাদৃশ্য লক্ষ্য করা যায়, তা অভিসারী অভিযোজনের ফল। অভিসারী অভিযোজনের ফলে যে বৈচিত্র্য বা পরিবর্তন ঘটে, তা অভিসারী বা কেন্দ্রাভিমুখী বিবর্তন বলে। যেমন হাঙ্গর, ডলফিন, পেঙ্গুইন ও স্যামন সকলেই সাগরে বাস করে। এরা ভিন্ন ভিন্ন গোষ্ঠীভুক্ত এবং পৃথক পৃথক পূর্বপুরুষ। যেমন এখানে এটা শার্ক, তারপরে বা হাঙ্গর, ডলফিন, এটি পেঙ্গুইন এবং এটি স্যামন। তোমরা জানো স্যামন হচ্ছে অস্ট্রিক ফিশ, শার্ক হচ্ছে কন্ড্রিক ফিশ, ডলফিন হচ্ছে ম্যামাল, অন্যদিকে পেঙ্গুইন হচ্ছে বার্ড। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন জেনেটিক সম্বন্ধবিহীন গোষ্ঠী পৃথক পৃথক পূর্বপুরুষ থেকে উদ্ভূত হলেও কেবল একই পরিবেশে বসবাসের কারণে এদের দৈহিক আকার, অর্থাৎ সবগুলো আকার স্ট্রিমলাইন হয়ে গেছে। আর স্ট্রিমলাইন মিন্স সামনের দিকে সুচালো, মধ্যভাগ স্ফীত, পিছন দিকে আবার সুচালো। এই যে একটি স্ট্রিমলাইনিং বডি গঠন হয়েছে, এটি তাদের একই ইকোলজিক্যাল নিশ বা একই আবাসভূমি হওয়ার কারণে তাদের আকার অনুরূপ হয়েছে। পানিতে দ্রুত চলাচলের জন্য এদের দেহ মাকু সদৃশ হয়েছে, এদের পাখনা বা বাহু বা প্যাডেলের সৃষ্টি হয়েছে। এর দৈহিক বৈশিষ্ট্যের এরূপ সাদৃশ্য অভিসারী অভিযোজনের ফল। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। আরেকটি উদাহরণ আমরা দেখতে পারি, খেচর স্বভাবের কারণে অর্থাৎ আকাশে ওড়ার কারণে এটি পতঙ্গ বা ইনসেক্টের ডানা, এটি ব্যাট বা বাদুরের ডানা, এটি হচ্ছে পাখি বা বার্ডের ডানা। যারা জেনেটিক সম্বন্ধবিহীন ভিন্ন ভিন্ন গোষ্ঠী থেকে এসেছে,
কিন্তু তাদের পরিবেশটা একই, এই কারণে তাদের সবাই ওড়ার উপযোগী এরকম ডানার সৃষ্টি হয়েছে। দিস টাইপ অফ ইভলিউশন ইজ কল্ড কনভার্জেন্ট ইভলিউশন। আমরা প্যারালাল ইভলিউশন বা সমান্তরাল বিবর্তন এভাবে বলবো, জাতিজনিক দিক থেকে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একটি প্রাণীগোষ্ঠীর সদস্যরা ব্যক্তিগত ভাবে বা পৃথকভাবে কেবল একই পরিবেশে বসবাসের কারণে অপর কোনো দূর সম্পর্কীয় প্রাণীগোষ্ঠীর সদস্যদের অনুরূপ জীবনযাপন পদ্ধতি ও আঙ্গিক বৈশিষ্ট্য বেছে নেয়, তখন সেখানে যে অভিযোজন ঘটে তাকে সমান্তরাল অভিযোজন বলা হয়। এরূপ অভিযোজনের ফলে যে বিবর্তন ঘটে তাকে বলা হয় সমান্তরাল বিবর্তন বা প্যারালাল ইভলিউশন। যেমন আমরা দেখতে পাচ্ছি এটা মার্সুপিয়ালদের অ্যাডাপটিভ রেডিয়েশন বা অভিযোজনিক বিচ্ছিন্ন। এখানে ক্যাঙ্গারু যে লিপিং স্বভাবের, এখানে তাসমানিয়ান উলফ, এখানে মোল অর্থাৎ সূচো যে গর্তবাসী, এখানে উমব্যাট এবং মাউস যে স্তন্যপায়ীদের বা প্ল্যাসেন্টাল ম্যামালদের রোডেন্টদের মতো, এটি অ্যান্টিচার যেটা পিপিলিকা ভুক, যেটি প্ল্যাসেন্টাল ম্যামাল বা অমরেবাহী স্তন্যপায়ীর বনরুই বা মানিস ক্রাসিওকার্ডাটার মতো, যেটি ফ্লাইং ফ্যালাঞ্জার বা উড়ুক্কু স্বভাবের, এটা উড়ুক্কু স্কুইরেলের মতো, এটি কোয়ালা, এটা আরবোরিয়াল স্কুলের মতো গেছোবাসী, এটা নেটিভ ক্যাট। এই সবগুলো হচ্ছে মার্সুপিয়াল বা ফলেবাহী স্তন্যপায়ী প্রাণী, যাদের অ্যাডাপটিভ রেডিয়েশনটা বা অভিযোজনিক বিচ্ছুরণ বা এই এভলিউশনটা ঘটেছে প্ল্যাসেন্টাল ম্যামাল বা অমরবাহী স্তন্যপায়ীর অনুরূপ বা এইরকম সমান্তরাল ধারায়। অর্থাৎ মার্সুপিয়াল ও অমরাযুক্ত বা প্ল্যাসেন্টাল ম্যামাল স্তন্যপায়ীরা 125 থেকে 150 মিলিয়ন বছর আগে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছে। অমরাযুক্ত স্তন্যপায়ীদের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় মার্সুপিয়ালদের অভিযোজনিক বিচ্ছুরণ যেন অমরবাহীদের অনুরূপ, যা সমান্তরাল বিবর্তনের প্রকৃষ্ট উদাহরণ। তা আমরা তিনটি বিবর্তন বা তিনটি প্যাটার্ন দেখতে পেলাম। একটি হচ্ছে ডাইভার্জেন্ট ইভলিউশন, একটি কনভার্জেন্ট ইভলিউশন, আর একটি হচ্ছে প্যারালাল ইভলিউশন। তো তোমাদের জন্য এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টপিক।